তো চলেন যাই, আজকে বেসিক্যালি আমরা প্রেজেন্টেশনটা দেখব। দেখা যাচ্ছে? ঠিক আছে। সো বেসিক্যালি যদি আগে বলি যে এসইও নিয়ে বলার আগে সবসময় এক্সপ্রেস করবেন যে আপনি কি করতেছেন, হ্যাঁ, তারপর যে যাব। সো আমি ওভাবে যাচ্ছি, জাস্ট আপনারা ধরে ফেলেন। সো বেসিক্যালি আমি রাশেদ হোসেন, ক্রিয়েটিভ আইটি বলবো না, কজ আমি এখানে মেন্টরশিপ অ্যাজ এ মেন্টর হিসেবে যদি আমি যাই কাজ নিতে, কাজ দিবে না, সে চিন্তা করবো আপনি মেন্টরশিপ ফেলে আপনি এখানে কেন কাজ নিতে আসছেন। আর যদি বলে আমার টিম আছে, তাহলে আপনি নিজেই কেন আসছেন, টিমের যে কাউকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সো ঠিক আছে। বেসিক্যালি আমি রাশেদ হোসেন, ডিএম ক্ল্যান 2501 বা ডিএম ক্ল্যানের একজন ফাউন্ডার বা ওনার। ঠিক আছে, আমার একটা এজেন্সি আছে। সো আজকে বেসিক্যালি আপনাদের এখানে আসার মেন পারপাসটা হচ্ছে যে আপনাদের বিজনেসটা নিয়ে আমরা রিসার্চ করেছি, অ্যানালাইসিস করেছি, অ্যান্ড তারই প্রেক্ষিতে একটা প্রপোজাল নিয়ে আপনাদের সামনে আসা। যদি সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ দেখা যাচ্ছে আমাদের সাথে যদি আপনারা কন্ট্রাকচুয়ালে আসেন, উইদিন 3 to 6 মান্থস আমরা আপনাদের বিজনেসটাকে অনলাইনের ক্ষেত্রে একটা বেটার জায়গা বা বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাট তার আগে যদি বলি যে এসইওটা কী বা এসইওর গুরুত্বটা কী, যদিও আপনাদের বিজনেসটা আছে। সো এসইওটা কী বা এসইওটা আপনার বিজনেসের জন্য কেন ইম্পর্টেন্ট? সো বেসিক্যালি যদি বলি যে আমাদের লোকাল ক্লায়েন্টে ফার্স্টে বলছি যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা কান্ট্রি আমরা এখন অবধি ওয়েবসাইটের উপর ডিপেন্ডস হইনি। বাট এর বাইরে যদি কথা বলি, গ্লোবালি যদি চিন্তা করি, ফরেন কান্ট্রিগুলোতে যদি বলি, তারা অলরেডি ওয়েবসাইটের উপর ডিপেন্ডস অ্যান্ড ওয়েবসাইটের থ্রুতেই যে কোনো কাজ করে, কেনা বেচা করে। ফর এক্সাম্পল যদি বলি যে আমাদের বাংলাদেশ থেকে, আমাদের পার্সপেক্টিভ থেকে একটা থিঙ্কিং থাকে যে আমরা যে কোনো কিছু কিসের মাধ্যমে কেনা বেচা করি, ফেসবুকের মাধ্যমে। বাট বাইরের কান্ট্রিতে একটা নাইফ বা একটি স্পুন কিনলেও কিন্তু তারা কী করে, ওয়েবসাইটে ফার্স্টে রিভিউ দেখে, বোঝার চেষ্টা করে যে এই $10 দিয়ে যে আমি কিনবো, আমি বেনিফিটেড হব কি হব না। সো আমরা দেখতে পেয়েছি যে আপনার বিজনেসটা যেটা আউটলেটে আছে, মানে ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল পারফর্ম করতেছে। বাট আপনার এখন থেকে যদি থিঙ্কিং না করেন, 2 years 3 years পরে যে যদি আপনি ওয়েবসাইট বা অনলাইনের কথা চিন্তা করেন, তখন হয়তো আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। অ্যান্ড আপনার প্রোডাক্টগুলো অথবা সার্ভিসগুলো ভ্যালুয়েবল প্রোডাক্ট। সো আমরা বিলিভ করি আপনারা যদি অনলাইনের ক্ষেত্রে আসেন, সেই ক্ষেত্রে অথবা অনলাইন থেকে অনেক ইউজার ভিজিটর অফলাইনে কনভার্ট হবে। অফলাইনে যারা অলরেডি আপনাদের কাস্টমাররা আছেন, তাদের আপনাদের বিজনেস নিয়ে তাদের একটা ভালো ইমেজ ক্রিয়েট করবে তাদের মাঝখানে। সো এসে নিয়ে যদি বলি যে এসের ফুল ফর্ম আমরা সবাই জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই বিষয়টা আমরা সবাই জানি, বাট এটা কেন এত ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা নিয়ে যদি বলার চেষ্টা করি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজে আনতে হয়। হ্যাঁ, আরেকটা কথা, যখন আপনারা আমাকে প্রেজেন্টেশন দেবেন প্রতি ক্লাসে 10-15 মিনিট করে, শুধুমাত্র এই স্লাইড দেখে বলবেন না, লাইভ আমাকে একটু বুঝাবেন, যেমনটা আপনাদের বোঝানোর চেষ্টা করছে যে এসইও হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজে আনতে হয়। ফর এক্সাম্পল, আপনারা তো সিডনির মধ্যে ফ্লাওয়ার সেল করতেছেন। আমি যখন এই কথাটা লিখে সার্চ করলাম, এই দেখেন এখানে 1 2 3 4 করে 10টা শাড়ি আছে বা 10টা পেজ আছে। এক একটা শাড়ি বা এক একটা পেজে কয়টা করে রেজাল্ট থাকে? 10টা করে থাকে। সো কোনো কারণে আপনার ওয়েবসাইটটা ধরে নিলাম 8 নাম্বার পেজের মধ্যে এই যে অ্যাডভো ফ্লোরিস্ট, এটা হচ্ছে আপনার পেজ বা এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা এটা হচ্ছে আপনার বিজনেস। যেহেতু সে 8 নাম্বারে আছে, সো এখান থেকে যারা 1 নাম্বারে আছে তাদের মধ্যে আপনার মধ্যে ডিফারেন্সেসটা হবে যে এই কিওয়ার্ডের এগেইনস্টে ফ্লোরালি অথবা ফ্লাওয়ার্স অ্যাক্রস সিডনি যিনি র্যাঙ্ক করেছেন, এটা ওয়েবসাইটের আপনার পার্থক্য হবে যে ফার্স্ট এসিআরপিতে কিন্তু সবাই আসছে, বাট আস্তে আস্তে করে এই ওয়েবসাইটে এই পেজের মধ্যে আসছে, ফুল পছন্দ হয়নি, সে সেকেন্ড পেজে গেছে, তবুও পছন্দ হয়নি, থার্ড পেজে গেছে। বাট আস্তে আস্তে ফার্স্ট পেজে 100 জন ইউজার ভিজিটর আসলে আস্তে আস্তে যত পিছাবে আপনার পর্যন্ত আস্তে আস্তে কি ইউজার ভিজিটর কমে যাবে। আর যত ইউজার ভিজিটর আপনার ওয়েবসাইটে বেশি থাকবে, আপনার সেল হওয়ার চান্সেস বেশি থাকবে। একজন ঢুকলে সেল হবে 10টা, যদি ঢুকেই 10 জন সেল হবে একটা। সো তারই প্রেক্ষিতে একটা ওয়েবসাইটের প্রপার এসইও করাটা ইম্পর্টেন্ট এটার জন্য, কজ মানুষজন যা লিখে সার্চ করতেছে, আপনি যে সার্ভিস বা প্রোডাক্টটা সেল করতেছেন তা খোঁজার জন্য বা পাবার জন্য মানুষ তো কিছু না কিছু লিখে সার্চ করে। সেই কথা লিখে সার্চ করলে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন আপনাকেই যেন ফার্স্টে শো করে। টার্গেটটা আমাদের এরকম। আর এটাই হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে প্রপার এসইও করে অ্যাকর্ডিং টু গুগল আমরা লাস্টে থেকে রেজাল্টের ফার্স্টে নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে যদি বলি এটা কেন এত ইম্পর্টেন্ট, এটা হয়তো আমরা সবাই বুঝতে পেরেছি কি, এটা আপনারা জিজ্ঞেস করবেন ক্লায়েন্টদের। হ্যাঁ, তারা না বুঝলে বলবে এখনও ক্লিয়ার না, তাকে নার্ভাস করার চেষ্টা করবেন যেন সে একটু হলেও থিঙ্ক করে, যে একটু লজ্জাবোধ করে যে আমি ও বুঝেইলে আমি বুঝিনি। এইমাত্র আপনাদের সামনে বলা যেটা কেন ইম্পর্টেন্ট, গুগলের লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজে আনতে। লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজে কেন আনতে হবে? সেলটা গ্রো করার জন্য, ইউজার ভিজিটর বেশি আনার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি যে সার্চ ইঞ্জিন কি? বেসিক্যালি সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব বেসড সফটওয়্যার যেখানে মানুষজন কোয়ারিজ করলে একের অধিক মাল্টিপল অ্যান্সার প্রোভাইড করে।
সো ওয়েব বেস সফটওয়্যার বলার রিজনটা হচ্ছে আমরা খেয়াল আছে অনেক আগে যারা 90s বা 80s আছে 80s-এর পার্সনের আছে তারা www লিখে সার্চ করতাম। www ফুল মিনিং কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে www এর আন্ডারে যেহেতু গুগল একটা সফটওয়্যার, সো এই কারণে বলা হচ্ছে একটা ওয়েব বেস সফটওয়্যার, যেখানে মানুষজন কোয়ারিজ করলে একের অধিক মাল্টিপল অ্যান্সার প্রোভাইড করে কাইন্ড অফ। আমি তার থেকে জানতে চেয়েছি গুগলকে যে বাই অনলাইন ফ্লাওয়ার সিডনি, যারা যারা অনলাইনে ফ্লাওয়ার সেল করতেছে সিডনির মধ্যে তাদের রেজাল্ট। সে কি আমাকে একটা ওয়েবসাইট দিয়েছে? না, সে আমাকে অনেক ওয়েবসাইট দিয়েছে। সো এইখানে যেহেতু বলা হচ্ছে মাল্টিপল অ্যান্সার প্রোভাইড করে, সেটাই মূলত সার্চ ইঞ্জিন। এখন এই যে যতগুলো রেজাল্ট সে দিচ্ছে, আমাদের টার্গেট বা মোটিভ অথবা গোলটা থাকবে আপনার ওয়েবসাইটটা যেন সবচেয়ে বেস্ট পারফর্ম করে। যত ভালো পারফরমেন্স করবে অত ভালো ইউজার ভিজিটর আসবে, অত ভালো কি হবে, সেল গ্রো হবে। সো এটাই হচ্ছে আমাদের মেন কাজ। তারপরের দিকে চলে যাবে, দেয়ার আর লটস অফ সার্চ ইঞ্জিনস লাইক গুগল, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, বাইডু, ask.com, বাট সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে কি গুগল। তারপরে স্লাইডে যদি একটু আমরা আসি, ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশন। এটা বেসিক্যালি হচ্ছে যে ডোমেইন এক কথায় যদি বলার চেষ্টা করে, একটা বিজনেসের ওয়েব অ্যাড্রেসকে ডোমেইন বলা হয়। অর্থাৎ যেই কথাটা দ্বারা আপনার পুরো পেজটা বা বিজনেসটা রিপ্রেজেন্ট হচ্ছে, কাইন্ড অফ আপনার বিজনেসের যে নামটা এখন আউটলেটে আছে এই নামের অ্যাজ পার সেম নামে আপনি একটা ডোমেইন পারচেস করতে হবে। বিকজ ডোমেইন পারচেস না করলে আপনি ওয়েবসাইটের অ্যাক্সেস পাবেন না। কাইন্ড অফ আপনারা যখন শোরুম দিয়েছেন অথবা দোকান দিয়েছেন তখন কিন্তু ট্রেড লাইসেন্স করতে হয়েছে। ট্রেড লাইসেন্সটা যখন করেছেন হয়তো আপনি সার্টিফাইড করেছেন যে ভাই এই নামটা আমি ওন করি, এই নামটা কি অন্য কেউ চালাতে পারবে? পারবে না, সেম নামে। তখন কিন্তু তার নামে একটা এগেইনস্ট একটা কি ক্রাইম, একটা ঝামেলা করতে পারবেন আপনি চাইলে, বিকজ অলরেডি এই নামটা ফার্স্ট আপনি রেজিস্ট্রি করেছেন যে এই নামটা ভাই আমার। ঠিক তেমনই ওয়েবসাইটের মধ্যে বা গুগলের মধ্যে যদি আপনার নামটা আপনি নিতে চান, আপনার ওই নামে ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশন নিতে হবে, যেন গুগল বুঝে যে এটা আপনার, অন্য কেউ যেন নামটা কপি করতে না পারে। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং, এটা কি বেসিক্যালি এক কথায় যদি বলি যে ক্রলিং হচ্ছে গুগলের বট একটা ওয়েবসাইটে এসে আমার প্রত্যেকটা পেজ বাই পেজ ভিজিট করাকে বলা হচ্ছে ক্রলিং। অ্যান্ড যখন সে ভিজিট করেছে পেজ বাই পেজ, এই ভিজিট করার সময় সে যে ইনফরমেশনগুলো আমার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো তার মেমোরিতে মেমোরাইজ করেছে বা গ্যাদার করেছে, সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। এটা কেন? লাইভ এক্সাম্পল হচ্ছে আমি তার থেকে ছিলাম বাই অনলাইন ফ্লাওয়ার সিডনি, সে কি আমাকে ফ্রুটস দিয়েছে, ফ্রুটসের ওয়েবসাইট দিছে? না, সে সব ফুলের ওয়েবসাইট দিচ্ছে, যারা যারা ফুল সেল করতেছে। গুগল তাহলে কিভাবে জানে বলেন তো? এভাবে ক্রলিং ইন্ডেক্সিং করে সে বোঝার চেষ্টা করেছে কে কি সার্ভিস দেয়, কে কি সেল করে। ওই অনুযায়ী মানুষজন যখন তার থেকে জানতে চায় যে এই রিলেটেড থিংস কারা আছে, সেই রিলেটেড থিংসগুলি তার সামনে শো করে। এটার জন্য হচ্ছে ক্রলিং ইন্ডেক্সিংটা বলা। তারপর হচ্ছে অর্গানিক আর পেইড রেজাল্ট। অর্গানিক আর পেইড রেজাল্ট হচ্ছে অর্গানিকলিভাবে আপনি র্যাঙ্কিংয়ে যাচ্ছেন, এসইও করে সেটা অর্গানিক। পেইড হচ্ছে এক কথায় পেইড মার্কেটিং। আমরা করবো না এমন না, আপনাদের ওয়েবসাইটে আপনাদের বিজনেসের জন্য আমাদের কখনো করতে হবে, বাট ফার্স্টে অর্গানিকলিভাবে আমরা যাব, তারপর যে আমরা পেইড ক্যাম্পেইনের দিকে বা পেইড মার্কেটিংয়ের দিকে যাব। এসইআরপি হচ্ছে এসইআরপি। হোয়াট ইজ এসইআরপি? এক কথায় যদি বলি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে যখন আমি সার্চ করলাম, গুগল যেমনটা সার্চ ইঞ্জিন কিন্তু আমার সামনে একটা পেজে রেজাল্টস দিল, এই রেজাল্ট পেজটাকে বলা হচ্ছে এসইআরপি। এরকম 10টা পেজ সে আমাকে দিয়েছে, 10টা এসইআরপি, এক একটা এসইআরপিতে 10টা করে রেজাল্টস থাকে। অ্যান্ড 10টা এসইআরপি কেন দিয়েছে? যদি একটাতে প্রত্যেকে একটা এসইআরপিতে 10টা করে যদি থাকে, তাহলে 10টা এসইআরপিতে কয়টা রেজাল্ট? 100টা। 100র বাইরে আমাদের এসইওর ভাষায় ওয়েবসাইটে কোনো র্যাঙ্কিং নেই। সো আমাদের টার্গেটটা থাকবে আমরা টপ 10-এ ফার্স্ট এসইআরপিতে যেভাবেই হোক আমরা আপনাদের ওয়েবসাইটকে এসইওর মাধ্যমে বা মার্কেটিংয়ের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। তারপর যদি আসে, এইটা হচ্ছে বেসিক্যালি প্রসেস, দ্য বেসিক প্রসেস অফ এসইও অথবা ফুল এসইও। এই প্রসেসের মাধ্যমে যেমনটা প্রিভিয়াসলি আপনাদের বলার চেষ্টা করেছি যে এসইও হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজে আনতে হয়। সো এই প্রসেসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। যেহেতু প্রসেস বলেছি, তাহলে 100% যে এখানে তো 1-2টা থিংস থাকার কথা না, অনেক কিছু থিংস থাকার কথা। সো প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করতে হবে। এখন কোনো কারণে যদি স্টেপ 1-এর কাজ আমি স্টেপ 4-এ যেয়ে করি, অ্যান্ড স্টেপ 4-এর কাজ স্টেপ 1-এ করি, তাহলে কিন্তু প্রবলেম, আমরা আমাদের আলটিমেট গোলে যেতে পারবো না। সো এটা নিয়ে যদি বলার চেষ্টা করি যে এটা কীভাবে, যে ফার্স্ট অফ অল এসইওতে কয়টা পিলার? 4টা পিলার। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে রিসার্চ করা, সেকেন্ড ওয়ান হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা, থার্ড ওয়ান হচ্ছে প্রমোশন করা, ফোর্থ ওয়ান হচ্ছে ইভালুয়েশন করা।
সো যদি আমি এখান থেকে বলার চেষ্টা করি যে রিসার্চের মধ্যে পড়তেছে এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এর কাজ, যে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আমি বেসিক্যালি আজকে আপনাদের সামনে প্রপোজাল নিয়ে আসছি, আমি যদি নাই জানি যে আপনারা মনিটর সেল করেন না মাউস সেল করেন, আমি যদি এটা না বুঝতে পারি তাহলে কি আমি আপনাদের মার্কেটিং করতে পারবো? করতে পারবো না। আপনারা কি প্রোডাক্ট সেল করতেছেন, আপনাদের এগেইনস্টে কোন কোন কোম্পানিরা আপনার কম্পিটিটর আছে, তারা কেমন মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতেছে, ওইটার উপর বেস করে একটা কেস স্টাডি করার পর তারপর যে আমরা কি করব, প্রপার ওয়েতে আপনার কম্পিটিটরদের বোঝার চেষ্টা করব। তারপর সেকেন্ড স্টেপে রিসার্চের মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ কিওয়ার্ডটা কি, বেসিক্যালি আপনারা সবাই হয়তো বা জানেন যদি এক্সিস্টিং ওয়েবসাইট থাকে, আর যদি না থাকে যে কিওয়ার্ডটা হচ্ছে যে আপনি যে সার্ভিস অথবা প্রোডাক্টটা সেল করতেছেন সেটা খোঁজার জন্য মানুষজন কি কি লিখে সার্চ করে তার একটা প্রপার লিস্ট তৈরি করাকে কিওয়ার্ড রিসার্চ বলে। আর কিওয়ার্ড রিসার্চের আগে যদি কিওয়ার্ডের কথা বলি, মানুষজন কোনো কিছু খোঁজার জন্য বা পাবার জন্য গুগলে যা লিখে সার্চ করে সেটাই মূলত আমার কিওয়ার্ড, বাট দোজ শুড বি মিনিংফুল অ্যান্ড ইন্টেন্টফুল। হ্যাঁ, তারপর হচ্ছে রিসার্চটা কি, যে আপনি যে বেসিক্যালি আপনি যে সার্ভিস অথবা প্রোডাক্টটা সেল করতেছেন সেই রিলেটেড জিনিস খোঁজার জন্য কি কি লিখে সার্চ করে তার একটা প্রপার লিস্ট তৈরি করাকে কিওয়ার্ড রিসার্চ বলে। বিকজ আমি যদি নাই জানি যে মানুষজন কি কি লিখে সার্চ করতেছে আপনার সার্ভিস বা প্রোডাক্ট খোঁজার জন্য, আমি যদি ওই কথাগুলোকে আমার ওয়েবসাইটে না বসাই তাহলে কি গুগল শো করবে? কেন শো করবে না বলেন তো? কেন শো করবে না? এক্স্যাক্টলি, ক্রলিং করে সে যদি এই কথাগুলো না খুঁজে পায়, কথা না মিল পেলে সে কখনোই আমাকে র্যাঙ্কিংয়ে দেবে না। তারপর হচ্ছে প্রপারলি আমরা বেসিক্যালি আমাদের এজেন্সি বা আমাদের কোম্পানি একটা জিনিস এনশিওর করে যে আমরা কোনো মতন কাজ করলে হবে না, আমরা প্রপার ওয়েতে কাজ করার চেষ্টা করি। আমরা কিওয়ার্ড রিসার্চ করার পরও ওই কিওয়ার্ডগুলোকে ফিল্টার করার চেষ্টা করব, যে কম্পিটিটর যারা আছে ওই কিওয়ার্ডের এগেইনস্টে অলরেডি যারা র্যাঙ্কে আছে তারা কেমন পারফরমেন্স করতেছে, তারা কেন র্যাঙ্কে আছে, তাদের মেইন মোটিভটা কি, কাজটা কি, কি করে র্যাঙ্কে আছে, সে বিষয়গুলোর উপর বেস করে আমরা প্রপারলি কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করব যেন তাদের থেকে বেটার পারফরমেন্স আমরা করতে পারি। সেকেন্ড স্টেপে আমরা চলে যাব ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। আমরা ফার্স্টে কনসেপ্ট বুঝবো, কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ডের এগেইনস্টে কম্পিটিটর অ্যানালাইসিস করব, করার পর কিওয়ার্ডগুলোকে যখন ফাইনাল করলাম, করার পর ওই কিওয়ার্ডগুলোর এগেইনস্টে আমার প্রপার কন্টেন্ট লিখতে হবে। বাস কন্টেন্ট ছাড়া গুগল আমার কিওয়ার্ডগুলোকে পাবে কোথায়, ঠিক না? আর কন্টেন্ট না থাকলে তো একটা ইউজার ভিজিটর লিখে সার্চ করলে সে প্রপার ইনফরমেশন পাবে না। আমরা ওই কিওয়ার্ডগুলোর এগেইনস্টে প্রপার একটা কন্টেন্ট লেখার চেষ্টা করব সেম ইন্টেন্ট অনুযায়ী। কন্টেন্ট লেখার পর আমরা নেক্সট স্টেপে চলে যাব অন পেজ এসইও, অর্থাৎ কন্টেন্টটা যে লেখা হয়েছে কন্টেন্টটাকে আমরা পাবলিশ করব, কিওয়ার্ডটাকে 6টা জায়গায় প্লেস করতে হয়। ইউজুয়ালি নর্মালি র্যাঙ্কিংটার ক্ষেত্রে অর্গানিকলিভাবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা গুগলের পেনাল্টি হাত থেকে দূর থাকার ক্ষেত্রে অবশ্যই প্রপার ওয়েতে কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করতে হয়। সো মেজর 6টা জায়গায় আমরা প্রপারলিভাবে অর্গানিক ওয়েতে কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করব, দেন আমরা অন পেজ এসইওর মাধ্যমে কন্টেন্টটাকে পাবলিশ করব। আমাদের 2টা পার্ট বা 2টা পিলার যখন শেষ হয়ে যাবে, থার্ড ওয়ানে যে আমরা প্রমোশন করব। লিঙ্ক বিল্ডিং হচ্ছে প্রমোশনের একটা কাইন্ড অফ নাম, অর্থাৎ আমরা লিঙ্কগুলোকে বিল্ড করব। আপনাদের যে বিজনেসটা রয়েছে এই রিলেটেড যাদের অন্যান্য বিজনেস রয়েছে, যে সকল ওয়েবসাইট রয়েছে তাদের ওয়েবসাইটে যে আপনার প্রমোশন করা, অর্থাৎ আপনার আকারে লিঙ্ক ক্রিয়েট করা। সেটা কাইন্ড অফ কেমন, এটা হচ্ছে যে আপনি সাপোজ আপনি কেএফসির ওনার, আপনি সিক্রেট রেসিপির সামনেও আপনি লিফলেটটা দিচ্ছেন। কেন লিফলেটটা দিচ্ছেন? বিকজ আপনার রেস্টুরেন্টের বিজনেস, আর সিক্রেট রেসিপিতে মানুষ কী করতে আসছে? প্রোডাক্ট পারচেস করতে আসছে, খাইতে আসছে। সো আপনার টার্গেট কাস্টমার তো তারাই না যারা রেস্টুরেন্টের অ্যাজ এ ওনার হিসেবে, তো তাদের কাছে কিন্তু আমরা লিফলেটগুলো দিয়ে দিই। ঠিক তেমনই আপনার সার্ভিসটা হচ্ছে ফ্লাওয়ার সেল করতেছেন, এখন ওই সকল ওয়েবসাইটে যেতে হবে যারা ফ্লাওয়ার সেল করতেছে। এখন কেউ ল সার্ভিস দিচ্ছে, সেখানে গেলে লাভ হবে? তাদের ইউজার ভিজিটররা আসে ল সার্ভিস নেওয়ার জন্য, আর আপনি সেল করবেন ফুল। তো তারই প্রেক্ষিতে আমরা প্রপারলিভাবে অ্যানালাইসিস করব যে সকল ওয়েবসাইটগুলো মোটামুটি ভালো, সে সকল ওয়েবসাইটে যে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলোকে বিল্ড করে আসবো বা লিঙ্কিং করে আসবো। অ্যাট দ্য এন্ডে যে আমরা যে এসইও 3টা পিলারের প্রপার ওয়েতে কাজ করলাম, তার উপর বেস করে আমরা কি করব? ইভ্যালুয়েশন করব, যে আমি যে কাজগুলো করলাম ওই কাজগুলো তো চোখ বন্ধ করে আপনাদের ক্ষেত্রে আমরা দিয়ে দিব না। আমরা কিসের ডেটা দিব? আমরা সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে যেগুলো ভাইটাল বা অ্যানালাইসিস যে প্ল্যাটফর্মগুলো আছে, ওই সকল প্ল্যাটফর্মের ডেটাগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব, যে আমরা কেমন কাজ করেছি বা কেমন প্রোগ্রেস হচ্ছে। ওগুলোর উপর বেস করে আমরা নেক্সট ফার্দার প্রসেসে যাব অথবা আপনাদের সাথে নেক্সট কমিটমেন্টে যাব।
সো থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে করতে পারবো বা কোনো ইস্যুস থাকলে ক্লিয়ার হতে পারবো। আমরা তো একটা ওয়েবসাইট যদি আপনারা বিল্ড করতে যান, আপনারা বাইরে যদি একটা ডেভেলপমেন্টের সাথে কথা বলেন 1 লাখের নিচে কেউ কথা বলবে না। অ্যান্ড ইটস নট লাইক দ্যাট যে আমাদের প্রায়োরিটিও কম। আমরাও যদি পারচেস করি বা আমরা যদি ওয়েবসাইট বিল্ডের কথা বলি, শুধুমাত্র আমরা 50,000-এর নিচে কোনো কথা বলি না, বাট আপনাদেরকে আমরা প্যাকেজ আকারে দিব, যেহেতু আপনারা ফার্স্ট ক্লায়েন্ট। হ্যাঁ, বা ফার্স্ট ক্লায়েন্ট বলতে কি আপনাদের সাথে আমরা ফার্স্ট শুরু। সো আমরা বিলিভ করি, আমাদের এজেন্সি বিলিভ করে যে উই গ্রো টুগেদার। আপনার বিজনেস যখন আমরা গ্রো করে ফেলতে পারবো, অবভিয়াসলি আপনি আমার ডিমান্ডটা বুঝে আমাকে ওই অনুযায়ী আপনি আমাকে কী করতে পারবেন, মূল্যটা আমাকে দিতে পারবেন। বাট ইনিশিয়াল স্টেজে আমরা আপনাকে 50,000 একটা প্যাকেজ দিব, যে 50,000-এর মধ্যে আপনার ডোমেন হোস্টিং আপনার থাকবে। এর ক্ষেত্রে ডোমেন হোস্টিং পারচেস করা থেকে ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে কন্টেন্ট পাবলিশ থেকে শুরু করে রেডি ওয়েবসাইট দেবো। এটা আপনাদের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যে সব তো হলো, তাহলে প্যাকেজ কই থেকে হলো? প্যাকেজের কথাটা এখানে বলছি যে আমরা কন্টেন্ট সহ পাবলিশ করে দেবো। আর নর্মালি যখন আমরা ডিজাইন করি, আমরা জাস্ট ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিয়ে দিই, দ্যাটস ইট আমাদের কাজ। আমরা ওয়েবসাইট মেড করে পেজ ক্রিয়েট করে ল্যান্ডিং পেজ ক্রিয়েট ডান। আপনার যে মার্কেটার থাকবে সেই মার্কেটার কন্টেন্ট পাবলিশ করবে, যেহেতু আমাদের ফার্স্ট এগ্রিমেন্ট। সো এই ক্ষেত্রে 50,000-এর মতো আমরা টোটাল ওয়েবসাইট রেডি করে দিয়ে দেবো। তারপর যদি আপনার প্রয়োজন মনে হয় আপনারা আমাদের সাথে কন্টিনিউ করবেন, তখন আমরা ফার্দার প্রসেসে যাবো, যেটা হচ্ছে মার্কেটিংয়ের প্রসেস, যে কিওয়ার্ডের এগেন্স্টে আমরা র্যাঙ্ক করার চেষ্টা করব এরকম। বাট 35,000 40,000 টাকার নিচে কোনো ওয়েবসাইট বিল্ড আপনারা যাবেনই না। তার কারণ ডোমেন হোস্টিংয়ে কয় টাকা? 6,000 টাকা যাবে, বোঝে না। আপনি তাকে ওই যে পাঠাবেন যে ডোমেন, আমার তো কাজ ডেভেলপমেন্টের, বাট আপনার নামটা কিনতে হলে এরকম খরচ যাবে। কারণ কেন? এখন দেখেন, আপনি বললেন যে ডোমেন হোস্টিং আমি একসাথে দিব না, আপনি জানেন 5,500 6,000 টাকার ব্যাপার 50,000 টাকার ইয়ে দিয়ে দেবো। কারণ তার একটা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কথার কথা সেম। এখন আপনাকে আপনি তাকে বুঝে বলতে পারবেন না যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অলরেডি পিকড, এটা যদি নিতে হয় আমার 50,000 টাকা দিয়ে নিতে হবে। নেমচিপি বলতেছে $200 থেকে শুরু করো। তা আপনি তাকে যদি বলেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট BD.com দাও, তাহলে ইউনিক হয়ে যাবে, ও মানবে না। ও বলবে না তুমি বলছো এই প্যাকেজের আন্ডারে আমাকে এটাই দিতে হবে। আর আপনি যখন এটা বলে দিচ্ছেন যে ডোমেন হোস্টিং তোমার, বাকিটা সব আমার, প্রয়োজনে তুমি 50 টাকা 45,000 দাও, কিন্তু ডোমেন হোস্টিং তোমার দিতে হবে। এখন তখন যখন ওকে বলবেন, তখন ও বলবে আচ্ছা ঠিক আছে BD-টা অ্যাড করে দিয়ে দেন, আমার 50,000 টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনি বুঝতে গেলে সে বুঝবে না। বিকজ ট্রুলি যদি বলি, শুধু আমাদের বাংলাদেশে না, গ্লোবালি না, ইউজার মানে কাস্টমার, তো কাস্টমার কখন সবসময় নিজেরটা বোঝে। হ্যাঁ, যেমন এই যে এখান থেকে নেমচিপে যখন আসে, কথার কথা ধরেন এখানে আমি ক্রিয়েটিভ আইটি, হ্যাঁ 5,500-6,000, হ্যাঁ সব সহ, শুধু ডোমেন না, ডোমেন এক্সটেনশন, তারপর হোস্টিং, SSL সব কিছু মিলায়, মানে $35 নাকি সামথিং আছে, সব মিলায়। বাট যদি ডোমেনটা প্রিমিয়াম হয় তখন তো অনেক চলে আসবে, অনেক। যেমন ক্রিয়েটিভ আইটি লিখে যদি দেখি তো এখানের মধ্যে এস্টাবলিশ ডোমেন, এই দেখেন সে চাচ্ছে কত $1.5 লাখ টাকা চাচ্ছে ক্রিয়েটিভ আইটি, শুধুমাত্র creativeIT.com, দেখেন এখানেও ক্রিয়েটিভ আইটি পাইছে, creative.it.com এটা। এখন ক্লায়েন্টকে আপনি বুঝায় যে স্ক্রিনশট পাঠাচ্ছেন যে তুমি ভাই তুমি যদি creativeit.me চাও, তাহলে তোমার পড়তেছে 4,000 মানে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 1.5 লাখ টাকা পড়তেছে। সে বুঝবে না, সে বলবে আমি কি জানি, আমি তো জানি না যে ডোমেন কাকে বলে, তুমি বুঝাইছো, এখন তো আমি কি তোমার জন্য বিজনেস নাম চেঞ্জ করবো কিনা? আপনি কিন্তু আনসার দিতে পারবেন না। আপনি যখন যদি বলেন যে এই কথাটার সাথে খালি ক্রিয়েটিভ আইটি, সাপোজ দেখেন ইনস্টিটিউট, এই কথাটা লিখছি, দেখেন এত ডলার চাচ্ছে, সরি ও টেকেন, হ্যাঁ এই যে চাচ্ছে, কিন্তু এই কথাটার সাথে বিডি কথাটা অ্যাড করে দেন, ইউনিক হয়ে যাবে। $11 চাবে, আই হোপ সো। দেখেন $5 চাচ্ছে, $5 চাচ্ছে, creativeit institute creativeit.bd.com দেন, দেখেন $11 চাচ্ছে। একটা কথা অ্যাড করার জন্য নামটা ইউনিক হয়ে গেছে না? এখন আপনি যখন ক্লায়েন্টকে বুঝাবেন, ক্লায়েন্ট বুঝবে না, ক্লায়েন্ট বলবে না আমার তো বিডি কথাটা নাই, আমি কেন দিব? আর আপনি যখন বলে দিচ্ছেন তাকে ডোমেন তোমার 5,000 লাখ, আপনি তাকে আইডিয়া দিয়ে দেবেন যে 5,500 থেকে 6,000 টাকা লাগবে ইউনিক হলে। আর যদি অলরেডি টেকেন থাকে, এটা 2 লাখ টাকার উপরেও যাবে। রেজিস্টার্ড কোম্পানি থাকে, হ্যাঁ
পজিটিভ না। আর সবচেয়ে বড় কথা কি, এটা কেন করা হয়, যেমন ও ট্রেড লাইসেন্স করছে, সব কিছু করছে, বাট ডোমেইন পারচেস করেনি, গুগল তার ইন্ডেক্সে নেয় না। এরকম একটা এস্টাবলিশড কোম্পানি আছে, আদৌ আছে, গুগল জানে না। গুগল হচ্ছে ওয়েবসাইট নেয় মানে গুগল জানে না, সে জানতেও চায় না। আবার দেখেন তার কোম্পানিই নাই, দোকানই নাই, কিন্তু সে নাম এমন একটা চুজ করে পারচেস করে রাখছে, এই নামটা একটা সুনামধন্য কোম্পানি পছন্দ করে রাখছে। কথার কথা কোনো একটা স্কোয়ার কোম্পানি, কথার কথা কোনো একটা ব্রড কোম্পানি আপনি কিনে রাখছেন, কিনে আপনি কিনছেন, যেহেতু আপনি জানেন তার ওয়েবসাইট নেই, আপনি তার কাছে প্রপোজাল নিয়ে গেলে তার কাছে আপনি সেল করছেন থার্ড পার্টি হয়ে। কথার কথা এরকম, মানে অনেক ধরনের মানে মানুষ করে এরকম। কিন্তু আপনি যখন করে দেন BlackRock.com যদি দেয়, BlackRock এটা কত দেখায়, মিনিমাম $200 চাবে। সো এটা হচ্ছে ক্লায়েন্টকে আপনি কখনোই বুঝতে পারবেন না। যে ফার্স্ট ইমপ্রেশন বলা হয়, যে ফার্স্টে যদি আপনি ওর কাছে একটু ঢিল হয়ে যান, সে আপনাকে হোল লাইফ যতদিন আপনাকে দিয়ে কাজ করাবে, সে আপনাকে পায়ে বসবে, কোনো ধরনের কোনো ডিফারেন্সেস নাই। এটা একটা গেল। হ্যাঁ, মার্কেটিংয়েরটা তো জানি। এখন হচ্ছে এক্সিস্টিং একটা কোম্পানি আছে, অলরেডি তার একটা কোম্পানি আছে, যেই নামের ওয়েবসাইটটা নাই, বা আছে, ওয়েবসাইট আছে। সো বেসিক্যালি আজকে আপনাদের সামনে একটা প্রপোজাল নিয়ে আসছি। সো বেসিক্যালি আমি হচ্ছি DM ক্ল্যানের ওনার অথবা CEO। আমি আজকে নিজে আসছি জাস্ট বিকজ অফ যে ট্রুলি যদি বলি, আই হ্যাভ সাম মেম্বার্স, বাট ঘটনা হচ্ছে যে আমি সবসময় নিজে যাওয়া পছন্দ করি, আমার ক্লায়েন্টদের সাথে নিজে পার্সোনালি কথা বলে তাদের ইন্টেন্টটা বোঝার চেষ্টা করি, এবং ওই অনুযায়ী আমি আমার টিমকে গাইড করি। কারণ আমার কথা হচ্ছে, আমার বিজনেসটা যেমন আমার কাছে বিজনেস, আপনাদের প্রত্যেকটা বিজনেসের একটা ভ্যালু আছে। অ্যান্ড আমরা শুধুমাত্র ব্রড কোম্পানিগুলো না, আমরা গ্লোবাল বা লোকালে অনেক কোম্পানির সাথে কাজ করেছি, বাট আমাদের জন্য প্রত্যেকটা কোম্পানি সেম, সেটাই স্মল বিজনেস হোক, সেটা ব্রড বিজনেস হোক। আমাদের কাজটা হচ্ছে মার্কেটিং করা, মার্কেটিং আমাদের অ্যাজ এ ধর্ম। সো ওই হিসেবে আমরা কোনো কোম্পানিকে ছোট হিসেবে ধরি না। তো এটার জন্য আমার নিজের আশা। সো বেসিক্যালি আজকে আপনাদের সামনে একটা প্রপোজাল নিয়ে এসেছি, এবং এই প্রপোজালটা লাস্ট 30 ডেজের উপর বেস করে নেক্সট 30 ডেজ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। সো ফার্স্ট অফ অল যদি বলার চেষ্টা করি, যে ইন্ট্রোডাকশন যদি দেওয়ার চেষ্টা করি, যে ওয়েবসাইটটা কেন এসইওর গুরুত্ব, বা একটা ওয়েবসাইটের কেন এসইও ইম্পর্টেন্ট হয়। কজ দেখেন, আপনার ওয়েবসাইট আছে, বাট কতদিন আপনি একটা ভ্যালুয়েবল জায়গায় নিয়ে রাখতে পারবেন গুগলের কাছে। কজ আপনার একটা যদি ভালো একটা কোম্পানি থাকে, এস্টাবলিশড একটা কোম্পানি থাকে, আপনার অবশ্যই উচিত অনলাইনে একটা এস্টাবলিশড বা ওরকম একটা ইমেজ ধরে রাখার জন্য। আদারওয়াইজ এখন যদি বলি, অনলাইন ছাড়া কোনো ধরনের কি চিন্তা করা যায় না। অ্যান্ড হু এম আই যদি বলি, যে আমি বেসিক্যালি রাশাদ হোসেন, CEO অ্যান্ড দ্য ফাউন্ডার অফ DM ক্ল্যান। সো আমাদের কোম্পানির 2017 সাল থেকে আমরা মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি। শুধুমাত্র মার্কেটিং না, আমাদের এজেন্সির দ্বারা আমরা ভিডিও এডিটিং, মার্কেটিং, অথবা গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, অথবা ফেসবুক অ্যাডস নিয়ে আমরা কাজ করে থাকি, গ্রাফিক্স নিয়ে কাজ করে থাকি, মোশন নিয়ে কাজ করে থাকি। এটা বেস করে যে ক্লায়েন্ট কেমন কতটুকু চাচ্ছে, তার উপর বেস করে আমরা কাজ করে থাকি। বাট ফার্স্ট অফ অল, যেহেতু আজকে আমরা আসছি মার্কেটিং নিয়ে, শুধুমাত্র আমি SEO and SMM অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড ওই অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্রোচ করা বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনাদের মনে হয় যে আপনারা পুরো মার্কেটিং না, শুধুমাত্র মার্কেটিং সলিউশনস না, পুরো IT সলিউশনসটা আপনারা চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের কোম্পানিটাও আমরাও খুব ভালোভাবে আর কি সেটা কী করতে পারবো, প্রোভাইড করতে পারবো। অ্যান্ড ওভারভিউ অ্যান্ড গোলসের কথা যদি বলি, এটা একটু আপনারা পড়ে নেবেন বলতে কি, এটা তো আমি বলছি, আমি পড়ছি না, বাট আপনারা যখন প্রপোজাল দেবেন, আপনারা কিন্তু স্লাইডে যে বলবেন যে আমাদের ওভারভিউ আর গোলসটা হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আমাদের কোম্পানি বা আমাদের এজেন্সি, জানি না সবাই এটা বিলিভ করে কিনা, বাট আমরা এটা বিলিভ করি যে শুধুমাত্র আপনার সীমাবদ্ধতায় রেখে, শুধুমাত্র এতটুকু কাজ করলে যে আপনি আমাকে পেমেন্ট দিয়ে দিবেন, অ্যান্ড পেমেন্টটা জাস্ট নিয়ে নিলে তো আমাদের কাজ ওকে, আপনারাও আমাদের কোনোভাবে কোনো চার্জ করতে পারবে না। বাট এরকমটা আমাদের মেন্টালিটি না। আমাদের টার্গেট থাকে আপনাদের জন্য, অ্যাকচুয়ালি আপনারা যে গোলে যেতে চাচ্ছেন বা আপনাদের বিজনেসটাকে অনলাইনে যে জায়গাটায় নিয়ে যেতে চাচ্ছেন, আমরা নিয়ে যেতে পারি। বিকজ আমরা বিলিভ করি যে আপনাদেরকে যদি আমরা গ্রো করাইতে পারি, আপনারা গ্রো হলে আমাদের বিষয়টা নিয়ে আমাদের নিজ থেকে আর আপনাদের বলার প্রয়োজন নেই। আপনারা নিজে থেকে আমাদের প্রায়োরিটিটা বা আমাদের ভ্যালুটা আমাদের দিতে পারবেন। সো আমাদের গোল হচ্ছে একটাই গোল হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অ্যান্ড তাদের গোলটাকে অ্যাচিভ করে দেওয়ার জন্য আমাদের টিম থেকে যতটুকু সম্ভব, যেভাবেই হোক, আউট অফ দ্য লাইন, ইন ফ্রন্ট অফ দ্য লাইন, মানে ভিতরে অথবা বাহিরে, মানে কোনো রেস্ট্রিকশনস নাই আমাদের, যে এতটুকু পর্যন্ত আমাদের যেহেতু টার্গেট আছে বা কমিটমেন্ট আছে অথবা কন্ট্রাক্ট আছে, আমরা এতটুকুই কাজ করবো এমনটা না। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে ফার্দার আমরা এই কাজগুলো করে থাকি। ওয়েবসাইট অডিট, আমরা খেয়াল করলাম আপনার ওয়েবসাইট আছে, বাট আমরা অডিট করলাম, এবং করার উপর বেস করে কিন্তু আজকে আপনাদের সামনে আমাদের কোম্পানি নিয়ে আসা বা আমার আসা, জাস্ট বিকজ অফ আমরা অডিট করে দেখলাম আপনার ওয়েবসাইটের মধ্যে কিছু মেজর প্রবলেমস আছে।
এই মেজর প্রবলেমসগুলো যদি আপনারা ফিক্স না করেন, যত ভালোই মার্কেটিং করেন, যত পেইড মার্কেটিংয়ের দিকে ইনভেস্ট করেন, যত ইনভেস্ট মার্কেটিং করেন, কোনো লাভ হবে না একটা রিজনের কারণে, বিকজ গুগলের চোখে আপনি ভালো না হলে তো কোনোভাবে গুগল আপনাকে র্যাঙ্কিংয়ে দেবে না। এখন কথা হচ্ছে যে এগুলা কি প্রবলেম? এগুলো হচ্ছে যে গুগল কিছু ইনস্ট্রাকশনস দিয়েছে যে ভাই তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে এই থিংসগুলো 100% ঠিক রাখো, তবেই আমি তোমাকে র্যাঙ্কিংয়ে দিব অথবা রেজাল্টে শো করব। আর তুমি যদি এই প্রবলেমগুলো সলিউশন না করো, আমি তোমাকে কোনোভাবে র্যাঙ্কিংয়ে দিব না। ঠিক আছে? সো এখন কথা হতে পারে এখানে যে থিংসগুলো আছে এগুলো কি গুগল বলছে আর কি গুগল বলেনি? গুগল অনেক কিছু বলেছে, যার একটা পিডিএফ ফাইল আপনাদের দিলে একটা শর্ট বইয়ের সমান হবে। বাট গুগল একই সাথে এই কথাটা বলছে, যেমনটা আমরা স্কুল লাইফে জানতাম যে ব্রড কোশ্চেন 10টার মধ্যে 6টা, 10টা কিন্তু দিতেই হবে। ঠিক তেমনই এগুলো হচ্ছে কোর ভাইটাল থিংস, যেগুলো গুগল বলছে এই ক্ষেত্রে কোনোভাবে আমি কম্প্রোমাইজ করব না তোমাদের। এই জিনিসগুলো যদি ঠিক না হয় আমি কোনো ওয়েতে কোনোভাবে কম্প্রোমাইজ করব না। সো এগুলো এখানে দেখা এবং দেখতে পেলাম ভাইটাল কিছু থিংসে আপনার প্রবলেম আছে। সো উই বিলিভ, আমাদের কোম্পানি বিলিভ করে আমাদের এক্সপিরিয়েন্সের দ্বারা, আপনারা যদি আপনাদের এই থিংসগুলোতে, আই রিপিট, আপনারা যদি আপনাদের এই থিংসগুলোকে ক্লিয়ার করেন বা ঠিক করেন, আই হোপ সো আপনাদের ওয়েবসাইটটা বেটার পারফরমেন্স করবে অ্যান্ড বেটার জায়গায় র্যাঙ্কিংয়ে যাবে অথবা বেটার পজিশনে যাবে এবং গুগলের চোখে একটা ভালো ইমেজ ক্রিয়েট করবে এবং একটা ভালো রেজাল্ট শো করবে। অ্যান্ড এরই সাথে আমরা কিছু কিওয়ার্ড চুজ করেছি। অলরেডি আপনারা সবাই জানেন যে এসইও কি, যেহেতু আপনাদের একটা ওয়েবসাইট আছে মানে বলা হচ্ছে যে আপনারা কাউকে না কাউকে ওয়েবসাইটটা বিল্ড আপ করিয়েছেন, র্যাঙ্কিং করিয়েছেন, ডিজাইন করিয়েছেন। সো এসইও নিয়ে বলার কিছু নেই, জাস্ট এতটুকু বলা, হায়ার সার্চ র্যাঙ্কিংয়ে আপনি যে সার্ভিস অথবা প্রোডাক্টটা সেল করতেছেন এটা লিখে সার্চ করলে যেন সার্চ র্যাঙ্কিংয়ে আপনাকেই সবার আগে দেখায়। কেন এটা দেখাবে? যত দেখাবে হায়ার র্যাঙ্কিংয়ে আপনার অর্গ্যানিক্যালিভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ইনক্রিজ হবে অথবা ইউজার ভিজিটার আসবে। অ্যান্ড যদি ট্রাফিক আসে তখন কি একটা অথরিটি বিল্ড আপ হবে ইউজার ভিজিটারের ক্ষেত্রে, বা অ্যাওয়ারনেস বিল্ড হবে। আপনার অলরেডি যে এক্সিস্টিং কাস্টমাররা আছে, যারা আপনার থেকে অলরেডি সার্ভিস নিচ্ছে, তারা যদি একটা বেটার পারফরমেন্স ওয়েবসাইট পায় আপনাদের দ্বারা, তাদের ইমেজ বা তাদের চোখে একটা ভালো ইমেজ ক্রিয়েট করবে, একটা ব্র্যান্ড ক্রিয়েট করবে, ইনক্রিজিং নাম্বার অফ লিডস অফ সেলস অ্যান্ড লাস্টিং রেজাল্টস। আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রসেস, যে ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস আপনাদের থেকে আমরা ফার্স্টে নেওয়ার চেষ্টা করব, তারপর আমরা ওয়েবসাইটকে এবং কম্পিউটারকে অ্যানালাইসিস করব, দেন কিওয়ার্ড রিসার্চ করব, দেন অন পেজে আসবে যেটা আমাদের ইমপ্লিমেন্টেশনের পার্ট, দেন আমরা প্রমোশনে যাব, দেন লিঙ্কগুলোকে আমরা দেখব, তারপর আমরা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে আপনাদের, সেই সকল জায়গায় আমরা মার্কেটিং করব। তারপর যে আমরা আপনাকে একটা রিপোর্ট দিব যে আপনারা কি আমাদেরকে এভাবে টাকা দেবেন প্রতি মাসে? অবশ্যই না। আমরা জবে থেকে কাজ ধরেছিলাম তখন আপনাদের কি অবস্থান ছিল, আমরা এই কাজগুলো করার পর আপনাদের অবস্থানটা কোথায় নিয়ে গিয়েছে, এটা আমরা একটা রিপোর্ট দিব। তার এগেইনস্টে আপনাদের সাথে আমাদের ফিউচার যে কমিটমেন্টসগুলো আছে অথবা কন্ট্রাক্টগুলো আছে অথবা ফার্দার প্রসেসগুলো কন্টিনিউ করবো, প্রসিডিওরগুলো। অ্যান্ড যদি বলি র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে, এই কয়টা হচ্ছে আমাদের ভাইটাল থিংস, যেগুলো নিয়ে আমি অডিটের কথা মাত্র আপনাকে বললাম, যেগুলো টেকনিক্যাল অডিট। এই প্রবলেমগুলো যদি আপনি ঠিক না করেন, আপনাকে যত ভালোই মার্কেটিং করা হোক, আপনাকে নিয়ে র্যাঙ্কিংয়ে যাওয়া পসিবল না। ফার্স্ট অফ অল টেকনিক্যাল যে প্রবলেমসগুলো আছে এগুলোর প্রবলেম সলভ করতে হবে, দেন অন পেজের মধ্যে যে এই কাজগুলো প্রপারলি করতে হবে। অন পেজের কাজের পর অফসাইড এসে যেগুলো আপনাকে বললাম একটু আগে, প্রমোশন করে তারপর আমরা আপনাদের সামনে একটা রিপোর্ট দিব যে আমরা যে কাজ করেছি এই কাজের উপর বেস করে কী রেজাল্টটা এসেছে। অ্যান্ড এরই সাথে যদি বলি, আমরা কিছু কিওয়ার্ড আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, যেহেতু আপনারা একটা ক্লিনিং কোম্পানি, এখানে ক্লিনিং আছে দেখে আমি ওটা দিয়ে বলছি, হ্যাঁ, যেহেতু আপনাদের একটা ক্লিনিং কোম্পানি, আপনারা ক্লিনিং সার্ভিসটা প্রোভাইড করে থাকেন, অলরেডি এই রিলেটেড কথাবার্তা লিখে মানুষ আপনাকে সার্চ করছে বা এই সার্ভিসগুলো খুঁজছে। আপনাকে দেখা যাচ্ছে এমন না, আপনাকে দেখা যাচ্ছে বাট আপনাকে দূরে দেখা যাচ্ছে। থার্ড এসিআরপি, ফোর্থ এসিআরপিতে যেহেতু দূরে দেখা যাচ্ছে, মানুষজন কিন্তু আপনার সার্ভিস সম্বন্ধে জানে বা আপনি সার্ভিস ভালো প্রোভাইড করতেছেন, বাট কাস্টমারগুলো আপনার পর্যন্ত আসতেই পারতেছে না। তারা যেহেতু, ফর এক্সাম্পল আপনি 32 নাম্বার পজিশনে আছেন, তাহলে আপনার আগে আরও কয়টা ওয়েবসাইট আছে? 31, 31টা ওয়েবসাইট আছে। তাহলে কয়টা বিজনেস আছে? 31টা বিজনেস আছে, 31টা কোম্পানি আছে। 31টা কোম্পানি ঘুরে তারপর আপনার কাছে আসতে হচ্ছে, দ্যাটস বিকজ আপনি কাস্টমারগুলোকে পাচ্ছেন না। সো আমরা বিলিভ করি আপনি যদি প্রপারলি মার্কেটিং করেন, এই 32 থেকে আমরা 13 অথবা 9 পজিশনে নিয়ে আসবো।
যেন আপনাদেরকে ফার্স্টেই আপনাদেরকে পায়, এবং আমরা বিলিভ করি আপনারা যেরকম সার্ভিসগুলো আছে আপনারা খুব ভালো সার্ভিস প্রোভাইড করেন, আপনাদেরকে ইউজার ভিজিটর বা কাস্টমারদের দরকার, দে নিডস ইউ। সো তারই প্রেক্ষিতে আমরা ওই ওয়েতেই কাজ করবো যেন আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে আপনাদেরকে ফার্স্ট এসিআরপি থেকে 1 থেকে 10-এর মধ্যে আপনাদেরকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রপোজাল, 6 মান্থসের একটা প্রপোজাল। আপনারা যতগুলো কিওয়ার্ড দিবেন, আমরা 10টা 20টা 30টা কিওয়ার্ড রাখি, সেই ক্ষেত্রে যদি আপনারা আমাদের সাথে যতগুলোই কিওয়ার্ড দিবেন, আপনারা যদি আমার সাথে 2 মান্থস পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আপনাদের 20% কিওয়ার্ড আমরা র্যাঙ্কে নিয়ে যাব। আর যদি আপনারা 3 মান্থস কাজ করেন 40% কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে যাব। আর যদি 6 মান্থস কাজ করেন সেই ক্ষেত্রে আমরা 80% কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে আসবো। র্যাঙ্কে নিয়ে আসা হচ্ছে আপনাদের সাথে আমাদের কমিটমেন্টটা হচ্ছে বাই ক্রুক অর বাই হুক, ইনশাআল্লাহ আমরা ফার্স্ট এসিআরপিতে নিয়ে আসবো। বাট ইটস নট কাইন্ড লাইক দ্যাট যে আমরা 1 নাম্বার র্যাঙ্কিংয়ে নিয়ে যাব। 1 নাম্বার র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবো না এটা বলছি না, নিয়ে যাব, বাট আমরা কোনো প্রমিসিংও যাচ্ছে না, কজ ইট টেক্স সাম টাইম। এখন ক্লায়েন্ট কি এটা বলতেছে, এখন মাথায় থিঙ্ক থাকতে পারে না, এটা ডিরেক্টলি বলি, ক্লায়েন্ট কি বলবে? না না না, ক্লায়েন্টও জানে তার অবস্থা খারাপ, আমার তাকে এটাই বলতে হবে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার বর্তমান যে অবস্থান রয়েছে বা আপনার ওয়েবসাইটে যে বর্তমান অবস্থা রয়েছে, আমরা র্যাঙ্কে নিয়ে যাব ইনশাল্লাহ, বাট আমাদের টাইম লাগবে। আমাদের যদি ফার্স্ট র্যাঙ্কিং আপনি সব কিওয়ার্ড এগেন্সে যেতে চান 6 to 12 মান্থস লাগবে, বিকজ আপনার ফার্স্টে আপনার যে ওয়েবসাইট টেকনিক্যাল থিংস এটাকে ক্লিয়ার করতে হবে, তারপর যে আমার ওয়েবসাইটটাকে পুরো আবার কন্টেন্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে, তারপর যে একদম ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে। আর এই হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস। অ্যান্ড যদি বলি আমরা 3টা প্যাকেজ দিচ্ছি, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, অথবা সিলভার, গোল্ড, প্লাটিনাম, অথবা আলফা, বিটা, গামা, যার যেরকম পছন্দ, নামটা ম্যাটার করবে না। 10টা কিওয়ার্ড নিলে আপনার প্রতি মাসে আমাকে $200 দিতে হবে, বাংলায় যদি হয় 25,000 টাকা পার মান্থে দিতে হবে। অ্যান্ড যদি আপনারা সিলভার নেন তাহলে 40,000 অথবা $350, 30টা কিওয়ার্ড নিলে $500 অথবা 60,000 টাকা দিতে হবে। তো এটা যদি দেওয়া হয়, প্রতি মান্থে যে আপনারা আমাকে অ্যামাউন্টটা দেবেন, প্রতি মান্থে আপনারা আপনাদের কিওয়ার্ডের প্রোগ্রেস দেখতে পারবেন। কিভাবে প্রোগ্রেস? আমি যেভাবে বেসিক্যালি দিতাম আমাদের ক্লায়েন্টদের, এই কিওয়ার্ডটা দিয়েছে, এই 2টা কিওয়ার্ড দিয়েছে, এই কিওয়ার্ডটা 27 নম্বরে ছিল, আমার 1 মাস পর তাকে রিপোর্ট পাঠাইতে হইতো কত তারিখে? 1 থেকে 3 তারিখের মধ্যে, সে আমাকে পেমেন্ট করতো 5 তারিখের মধ্যে। সো রিপোর্টটা পাঠাতাম যে এই 27 নাম্বারটা আমি কাজ করে 15 নাম্বারে নিয়ে আসছি 5টা কিওয়ার্ডের মধ্যে, এই 32 নাম্বারটা 22-এ নিয়ে আসছি, 32 নাম্বারটা 16-তে নিয়ে আসছে। ক্লায়েন্ট আপনাকে বলবে না 1 মাসে তুমি ফার্স্ট এসিআরপি আনো, আমার তাকে বুঝাতে হবে 2টা এসিআরপি আমি সামনে আনছি। একই সাথে 5টা কিওয়ার্ড নিয়ে যখন কাজ করছি, 4টাকে আমি র্যাঙ্কে নিয়ে গেছি, একটা 13 নাম্বার, এটা চলে গেছে 32 নাম্বারে, হতেই পারে, ইস্যুস নেই। পরের মাসে আমি আবার ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো যেটা 32 নাম্বারে চলে গেছে র্যাঙ্কিংয়ে, এটা ক্লায়েন্টও জানে। বাট টার্গেট রাখতে হবে 10টা কিওয়ার্ড, 20টা কিওয়ার্ড, 80% কিওয়ার্ডের প্রোগ্রেস থাকুক, 20% কিওয়ার্ডের ইনক্রিজ, কোনো সমস্যা নেই। ক্লায়েন্টও জানে আমি তো চোখ বন্ধ করে সব কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে যাবো না, 8টার প্রোগ্রেস হয়েছে, 2টা ফল করছে, ওই 2টা নিয়ে আবার পরের মাসে কাজ করছে, তারপরের মাসে আরও 3টা ফল করছে। ওই ক্লায়েন্টকে বুঝাইতে হবে এক কথা, অনগোয়িং প্রসেস। কেন ফল করছে ক্লায়েন্ট জিজ্ঞেস করছে, কারণ এসিও তো অনগোয়িং প্রসেস। আমরা ফার্স্টে কাজ করেছি, র্যাঙ্কিংয়ে নিয়ে গেছি, তোমার এক কম্পিটিটর এটাকে লক্ষ্য করে আরও ভালো কাজ করছে, সে র্যাঙ্কিংয়ে নিয়ে গেছে, তুমি কি কাজ করলা? তোমার থেকে ভালো, আমার থেকে ভালো না তো, আমার আবার সেই কম্পিটিটরকে রিসার্চ করে তার থেকে ভালো করতে হবে, বিকজ এসিও তো অনগোয়িং প্রসেস। ইটস নট লাইক দ্যাট আমি তোমাকে র্যাঙ্কে নিয়ে চলে গেলে 6 বছর এটা এভাবে থাকবে, তুমি যতদিন করাবা ততদিন এভাবে থাকবে। সো আপনার কাজ থাকবে কি, প্রথম 6 মাসে, 3 থেকে 6 মাসে ওর কিওয়ার্ডগুলোকে ফার্স্ট এসিআরপিতে নিয়ে যাওয়ার পর যখন ডিট শেষ, তখন আপনি ওকে এই জ্ঞানটা দিবেন বা নলেজটা দিবেন যে এসিও হচ্ছে অনগোয়িং প্রসেস। আজকে তুমি র্যাঙ্কিং করছো কারণ আজকে তুমি কাজ করছো, কালকে ছেড়ে দিবা। তুমি যেমন র্যাঙ্কে আমাকে নিয়ে আসছো, মানে আমার দ্বারা কিভাবে তুমি আমাকে হায়ার করছো, 6 মান্থসের কাজ করছি, তোমার কম্পিটিটরদের সবাইকে বিট করে তোমাকে নিয়ে আসছে, ঠিক তেমনই 6 মাস পরে আজকে থেকে আমাদের কাজ অফ, তোমার কোনো কম্পিটিটর তোমাকে নিয়ে টার্গেট করবে, তোমাকে বিট করে সে আবার এসে পড়বে। সো আমি বিলিভ করি বা আমি তোমাকে সাজেশন দেবো, যেহেতু 6 মান্থ একটা কাজ করেছি, তুমি একটা নর্মাল মার্কেটারকে হায়ার করে মান্থলি $100 বা 10,000 টাকা দিয়ে রাখো, সে জাস্ট মনিটরিং করবে তোমার কম্পিটিটরদের, যে তোমার কম্পিটিটররা কেমন ধরনের কাজ করতেছে, কেমন কি করতেছে, ওই অনুযায়ী সে হালকা হালকা আপডেট দেবে, ইস্যুস নেই। আর যদি কোনো মেজর ইস্যুস থাকে, আমার কোম্পানি তো আছে বা আমি তো আছি, তুমি আমাকে নামমাত্র কিছু অ্যামাউন্ট দিয়ে আমার থেকে অ্যাকশন প্ল্যানও নিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে কোনোভাবে কোনো ধরনের ডিফিকাল্টিস বা ইস্যুস হবে না। অ্যান্ড ক্লায়েন্ট আপনাকে উত্তরে কী বলবে বলেন তো? সে নার্ভাস হবে ফার্স্টে, কারণ আপনি তার থেকে
প্রতি মাসে $300 করে নিছেন বা 30,000 টাকা করে নিছেন, সে বলবে যে তোমার কোনো রেফারেবল কি আছে এরকম কোনো মার্কেটার? আপনি বলবেন না, আমার কোম্পানি যেগুলো আছে তাদের মিনিমাম স্যালারি হচ্ছে 30,000 টাকা বাংলায়, আর ডলার রেটে যদি $250 মতো কাইন্ড অফ। সো ওরকম না। এখন ও যেন বলে তুমি ব্যাপারটা দেখো, তখন আপনি বলবেন যে আমার পক্ষে দেখা তো পসিবল না, যদি আমরা কাজ করেছি ওকে আমি মনিটরিং করাবো, আমার টিমের আন্ডারে দিয়ে দিলাম, বাট 10,000 হবে না, 15,000। যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কাজ দেয়, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আপনার কাজ আছে ক্যাম্পেইন করা আর কিছুই না, তখন আপনি মাসে 5,000 টাকা নেবেন, এর বেশি না। হ্যাঁ, শুধুমাত্র এসিওর কাজ যদি বলে 10,000 টাকা, যদি এসিও এসএমএম দুইটাই বলে, বাংলাদেশি 15,000 টাকার নিচে কথা বলাই যাবে না, একদম নিম্ন স্তর বললাম। আর আমরা ইনিশিয়ালি ফার্স্টে কাজ পাওয়া দিয়ে কথা, আর আপনি কি একটা কাজ নিয়েছেন? আপনি তো এরকম 2, 4টা, 5টা কাজ নেবেন। একটা মার্কেটার 15,000 মানে $100 10টা কাজ করতে পারে। হ্যাঁ, 10টা কাজ করতে পারে, কারণ আপনার কাজটা তো ওরকম না একদিন রিসার্চ করছেন, পরের দিন প্ল্যানিং করছেন, চতুর্থ দিন সব করে ফেলছেন, আবার ওই কাজ ধরে নেন 1 সপ্তাহ, আরেকটা নিয়ে কাজ করছেন, এরকমভাবে কাজ হবে। আর সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো অলরেডি 9টা বাজে, আমরা নেক্সট ক্লাস থেকে ফেসবুকে ঢুকে যাবো। হ্যাঁ, আর আজকে আমি আরেকটা থিংস আপনাদের দেখাবো, এটা একদম আপনাদেরকে ক্যাপের কিছু দিচ্ছিলাম আমি, ক্যাপ দিছিলাম না? ওই অনুযায়ী কাজ করছেন কেউ? হাসে খালে নাই, কি করব বলেন? হ্যাঁ, ওইটা প্র্যাকটিক্যাল করতে যাচ্ছেন, এক্স্যাক্টলি। রেসপন্সিবিলিটি থাকবে, এক্স্যাক্টলি, যে আমার করতেই হবে, এক্স্যাক্টলি। একবার ভিডিও দেখলেই আমরা দিয়ে দিচ্ছি। এটা গেল সোশ্যাল মিডিয়াটা। কি যদি আপনি মান্থলি বেসিসে টাকা না নেন, তার সাথে ডিটটা থাকবে ক্যাম্পেইন শুধুমাত্র। ডলার কত টাকা করে? 120 টাকা, 25 টাকা, 120 টাকা। আপনি বলবেন পার ডলারে আমাকে দিতে হবে 165 টাকা, 170 টাকা। ইনিশিয়াল স্টেজে 170-এর নিচে যাবেন না, বাট 160-এর 150-এর নিচেও নামবো না কোনোভাবে, বিকজ আমরা অনেক ভালো অ্যামাউন্ট দিয়ে টাকা দিয়ে কোর্স শিখছি, এমনি তেমনি শিখি নেই, কারণ ক্যাম্পেইন আমরা শিখবো ইন ফিউচারে। তো তুমি যদি যত ডলার তোমার ইচ্ছা, তুমি $5 করলে $5, তুমি $500 করলে $500, কিন্তু মজার বিষয় হচ্ছে $20 নিচে কাজ নেবেন না। আর $20 আপনি বলে দেবেন, ক্যাম্পেইন আর বুস্টিংয়ের মধ্যে পার্থক্য একটাই, ক্যাম্পেইনের ক্ষেত্রে বলে দেবেন $20 তোমার আমি 6,000 লাইক এনে দেবো, যেভাবেই এনে দেবো আয়না দিতে পারবেন 5,000 নিম্নে, ঠিক আছে, এটার বেজে। তখন ক্লায়েন্ট আরেকটা ওয়ে হচ্ছে, তুমি আমাকে মান্থলি 5,000 টাকা করে দিবা, তুমি $5,000 ক্যাম্পেইন দিতে বলো, আমি আলাদা আর 150 টাকা 165 নেবো না, আমি 120ই তোমার থেকে নেবো, বাট প্রতি মাসে আমাকে ওই যে 5,000 টাকা দিতে হবে, তুমি বলবো আমি ক্যাম্পেইন রান করে দেবো। ডিফারেন্সেসটা বুঝতে পেরেছি প্রপারলি? একটা হচ্ছে আপনাকে হায়ার করে রাখছে, আপনাকে ডলারের বেশি টাকা আমি দিব না, কেন? আপনাকে তো হায়ার করছি, মান্থলি 5,000 টাকা করে দেবো। এখন আমি $5,000 ক্যাম্পেইন রান করলেও 5,000 দেবো, $50 ক্যাম্পেইন রান করলেও 5,000 দেবো, এবং ডলারের টাকা 120 টাকায় দিব। আর আমি আপনাকে হায়ার করি না প্রতি মাসে, আমি বলছি মানে ছোটা ক্লায়েন্ট একটু ক্যাম্পেইন রান করে দেন, আপনি আমাকে পার ইসেতে 160 থেকে 170 টাকা দিতে হবে। আর আপনি যে $20 নিম্নে আর উপরে $200 করে $200, ওরকমভাবে আর কি কাজ। সো এটা বলার রিজন হচ্ছে যে লাস্ট ক্লাসে বললাম না, আপনাদের কি বলবো, বেসিক্যালি আমার ইন্টেন্ট এরকম ছিল যে লোকাল মার্কেটে কাজ করব না, হ্যাঁ, যখন স্টুডেন্ট ছিলাম এরকম টাইপের ছিল, কারণ তখন মার্কেটটা অন্যরকম ছিল। ট্রুলি যদি বলি, তখন মার্কেটটা অন্যরকম ছিল, মানে আপনি 5,000 টাকার কাজের জন্য তার সাথে 50 মিনিট তাকে বলে টলে, মানে সে বুঝতেছেই না। আর এখন লোকাল মার্কেটটা এমন হয়ে গেছে বলার বাইরে, আপনার এখানে কাজ, এখানে কাজ, ওখানে কাজ। তো 5,000 টাকা করে আপনার কাজ হচ্ছে খালি একটা ক্লিকের বিনিময়ে ক্যাম্পেইন রেডি করা, 15 মিনিটে ক্যাম্পেইন রেডি করবে, এরকম 10টা ক্লায়েন্ট ধরেন না ফেসবুকে যারা পেজ ক্রিয়েট করতে, 10টা ক্লায়েন্ট ধরে না, ইনাফ অফ ইনাফ, এরকম আর কি বলা। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। প্রপোজালের বিষয়টাকে বুঝতে পেরেছি, প্রেজেন্টেশনটা বুঝতে পেরেছে, তো আমি বিলিভ করি এর থেকে বেটারটা আপনারা দিতে পারবো। এখন লাস্ট একটা থিংস দেখাই, যেটা হচ্ছে বাট আপনারা তো ক্যাপই করেন না এখনো, করতে পারবো? আপনাদেরকে জাস্ট একটা স্টার্ট আপের জিনিস দেখাবো। হ্যাঁ, আমি একটু জাস্ট করে জাস্ট একটা মিনিট। হ্যাঁ, আমাকে ওটা বের করে নিই। আপনাদের এখানে ছিল, দেখেন
বিজনেস প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সবার আগে আপনার একটা নাম লাগবে, নেচার লাগবে, সার্ভিস কী কী দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন। এখন ওই দিন নাই, একদম ফ্র্যাঙ্কলি বলতেছে যে আপনি শুধুমাত্র এসইও করে দিবেন, এসএমএম করে দিবেন, সে আপনাকে হায়ার করে রাখবে। আর মানুষ চায় যে অল্পতে বেশি, মানে ওই যে বলে না দামে কম মানে ভালো, ওরকম যে আমি 15,000 দেবো কিন্তু আমার একই সাথে মার্কেটার, গ্রাফিক্স, মানে একদম মাল্টি স্কিল লাগবে। সে ওনার বোঝার চেষ্টা করে না যে এতগুলি মানুষ একটা জিনিস পারে না, আর এতগুলি জিনিস যদি একটা মানুষ পারে সে পারেই না, এটা ট্রু, সে পারেই না, সে কোনো মতো পারে। আর কোনো একটা পার্সন এক্সপার্ট হলে সে শুধুমাত্র ওইটাই পারে, এটা হচ্ছে মেইন থিং। কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কেউ যে বললাম হায়ার করে একটু আগে আমি যেরকম বললাম আমাদের কোম্পানি এই সার্ভিসগুলোই দেয়, আপনাকে প্যাকেজ আকারে দিতে হবে, প্লেটার আকারে, না হলে লাভ নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, টিকটক, কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে ব্লগ, আর্টিকেলস, ওয়েবসাইট কন্টেন্ট, কপি রাইটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনের, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভস, অ্যাড, ব্যানার্স, ভিডিও এডিটিং, রিলস, অ্যাডস, কর্পোরেট ভিডিওস, এসইও অ্যান্ড ওয়েবসাইট অপটিমাইজেশনে পেইড অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে। আচ্ছা, বিজনেস মডেল হচ্ছে B2B, B2C, এই দুইটা কিন্তু আমরা দেখব। এটাই আমাদের লিঙ্কডইনের লিড, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার্স, বিজনেস গোলস, শর্ট টার্ম। এটা বেসিক্যালি আপনাদের ক্ষেত্রে বলো, মানে আপনারা থিঙ্ক করবেন যে আমাদের 10 থেকে 15টা রিটেইনার ক্লায়েন্ট লাগবে। বিল্ড কেস স্টাডিজ অ্যান্ড টেস্টোমোনিয়ালস। কেস স্টাডিজ অ্যান্ড টেস্টোমোনিয়ালটা কি? এই যে 10-15টা ক্লায়েন্টের আপনি কাজ করলেন, ক্লায়েন্ট কিন্তু ছোট ক্লায়েন্ট, কিন্তু এই 10-15টার কাজ করে আপনারা কেস স্টাডি বানাইছেন, টেস্টোমোনিয়াল বানাইছেন। প্রথমে কি বড় একটা জায়গায় যাওয়া যাবে? সেতে বলবে প্রিভিয়াসলি কী কাজ করেছেন। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 6 থেকে 12 মাসের মধ্যে 10-15টা ক্লায়েন্টের কাজ করে আমাদের একটা প্রপার একটা কেস স্টাডি বানাবো, টেস্টোমোনিয়ালটা পোক্ত করব। করার পর ক্লায়েন্টস, ফার্স্টে হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক, বিজনেস গ্রুপ, 2-3টা ক্লায়েন্ট, মানে কোথা থেকে আমরা ক্লায়েন্ট নিতে পারি, পার্সোনাল নেটওয়ার্ক প্লাস বিজনেস গ্রুপ। পার্সোনাল নেটওয়ার্ক মানে আমাদের পার্সোনাল নেটওয়ার্ক, ফ্যামিলি, ফ্রেন্ডস, এইসব জায়গা থেকে 2-3টা ক্লায়েন্ট নিলেন। কোল্ড আউটরিচ, ঠান্ডা আউটরিচ হচ্ছে ফেসবুক, লিঙ্কডিন, লোকাল এসএমএস, এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। থার্ড হচ্ছে পেইড অ্যাডসে প্লাস নেটওয়ার্কিং, 3-5টা ক্লায়েন্ট এখান থেকে, মানে আপনাদের এজেন্সিরে পেইড মার্কেটিংয়ে যান, বিভিন্ন কন্টেন্ট দিয়ে পেইড মার্কেটিং করতেছেন। আপনারা কিন্তু বলতেছেন না কাজ দাও, আপনারা বলতেছেন যে এই রিলেটেড থিংস এখন নতুন আসছে, এটা করতে হবে। 10টা ক্লায়েন্ট এভাবে বুঝবো, আচ্ছা তাহলে উনি মনে হয় এই রিলেটেড কাজ করে, মানে জিইও, হ্যাঁ জিইও, সবাই জিইও নিয়ে পাগল হচ্ছে, বাট জিইও কিন্তু এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি, এটা হইতে টাইম লাগবে 1 থেকে 2 বছর। বাট এটা আসার পর এসিও চলে যাবে, এটা ভুল কথা। এসিওর একটা পার্ট হচ্ছে জিইও, এসিও হচ্ছে ভাস্ট একটা সেক্টর। বিস্তারিত জানতে আজই এসে পড়ুন বা কল করুন। 10 জন মানুষ জন্য আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কল করে দেখি, এইটা হচ্ছে কাজ। তারপর হচ্ছে লিঙ্কডিন আউটরিচ অ্যান্ড নিশ টার্গেটিং, সবচেয়ে বেশি লিঙ্কডিন আউটরিচ, হ্যাঁ। তারপর হচ্ছে অথরিটি, বিভিন্ন ওয়েবিনার, কেস স্টাডিজ, রেফারেলসে, বিভিন্ন জায়গায় টরা আছে, বিভিন্ন থিংসে যে আপনি না কাজ ছাড়া, বেনিফিট ছাড়া সলিউশন দিয়ে আসেন, ওই সলিউশন পরে আপনার কাছে ক্লায়েন্ট এসে পড়বে, এরকম। অথরিটির কথা হচ্ছে বলে ওয়েবিনার, এটা তো গেল। রিটার্গেটিং প্লাস ইন্টারন্যাশনাল আউটরিচ, একদম লাস্ট স্টেপে যে আপনার ইন্টারন্যাশনাল আউটরিচ, এর আগে কিন্তু আমরা যাব না। তারপর হচ্ছে টার্গেট অডিয়েন্স, এই জিনিসটা মাথায় রাখবেন। স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস, কী রিলেটেড হতে পারে? ফ্যাশন, রেস্টুরেন্টস, টেক, স্টার্টআপস, বিউটি ব্র্যান্ডস, অনেক আছে বাংলাদেশে। আপনি ফেসবুকে পাগল হয়ে যাবেন, এত পেজ আছে। ই কমার্স, স্টোর্স, ক্লোদিং, জুয়েলারি, ইলেকট্রনিক্স, লোকাল বিজনেস, ক্লিনিক আছে। আমরা হয়তো বা এই ডিজিটাল মার্কেটিং শিখে চিন্তা করি কি যে কাজ মানে শুধুমাত্র যে ল সার্ভিস দিচ্ছে, সে ফুল বিক্রি করতেছে, না না না, যারা ক্লিনিক আছে তারও মার্কেটিং দরকার। সে এখন থিঙ্ক করে কি যে আমি যদি কোনোভাবে একটা ভিডিও করে যদি ছাড়তে পারতাম, আমার কাছে আরও অনেক ক্লিনিকে অনেক মানে ইরা আসতো, কি বলে, যারা সার্ভিস প্রোভাইডার, ক্লিনিক হইতে পারে, কেউ ডেন্টাল হইতে পারে, কেউ লয়ার হইতে পারে, সে চায় তার কাছে ক্লায়েন্ট আসুক, তার ব্যাপারে মানুষ জানুক, তার একটা পেজ থাকুক, হসপিটাল, ডায়াগনস্টিক, সব কিছুই আছে অনলাইনে। তাহলে তারা কিন্তু চায়, মানে আপনাদের তো ল্যাব অনেক বড় একটা সেক্টর, মানে ছোট্ট একটা ক্লিনিক, আপনাদের ল্যাবের একটা ডাক্তার আছে, তার একটা এলাকায় ক্লিনিক আছে, সে চায় তার পার্সোনাল একটা ব্র্যান্ডিং হোক, যে আমি এমুক ডাক্তার, আমার ক্লায়েন্টটা আমি এই দিচ্ছি, বিভিন্ন ধরনের কিন্তু সিক পেপার, প্রেসক্রিপশন, ই প্রেসক্রিপশন। তারপর পার্সোনাল ব্র্যান্ডস, ইনফ্লুয়েন্সার, ট্রেনার্স, কোচেস, অনেক ইনফ্লুয়েন্সার আছে। ওরা কি মার্কেটিং পারে? রাফসানদার ছোটো ভাইয়ের কথা যদি বলি, কি ডিজিটাল মার্কেটার, ওর ভিডিও মার্কেটিং করতে হয় না? পেটুক কাপেল, ওদের ভিডিও মার্কেটিং করতে না, ওদের কিন্তু আলাদা লোক এখন আছে, হয়তো বা যখন শুরু করছে তখন ছিল না, কিন্তু এখন তাদের ম্যানেজারও আছে, মার্কেটারও আছে, ভিডিও করার জন্য লোক আছে, তাদের কিন্তু লোক দরকার পড়ে। ওদেরকেও টার্গেট, মানে আমাদের ধরতে হবে কোনো জিনিসই ছোট না। যে আমাকে 20,000 টাকা দিয়ে রাখতে পারতেছে, বেয়ার করতে পারতেছে, ভাই তার ইনকাম আছে 1 লাখ 2 লাখ। অ্যাডমিন, হ্যাঁ, আরেকজন, আবার তাদেরকে হায়ার করতে হবে, তাদের এই যে আরেকজনের সাথে কথা বলতে হয়, ঠিক আছে।
তারপর হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, এটা হচ্ছে ডাটা ড্রিভেন। আমরা কি কি দেই ইউনিক, মানে আমরা দেবো মানে সব টার্ম যারা ইউজ করে শুধুমাত্র ওই টার্ম ইউজ করলে তো আমরা আলাদা হইতে পারলাম না। আমরা দেবো ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজিস, অ্যানালিটিক বেস দিব, অ্যাফোর্ডেবল কাস্টমাইজ প্যাকেজ ফর এসএমএস, ওয়ান স্টপ সলিউশনস, কন্টেন্ট ডিজাইন, অ্যাডস অ্যানালিটিক্স, ফোকাস অন স্টোরি টেলিং অ্যান্ড ব্র্যান্ডিং, নট জাস্ট বুস্টিং পোস্ট। এক্স্যাক্টলি এই জিনিসটা করবেন যে আপনারা একটা কোনো স্টোরি নিয়ে, একটা কোনো কেস স্টাডি নিয়ে বলার চেষ্টা করতেছেন। খালি বুস্টিং করলে তো হবে না, সবাই তো করতেছে, একটা ছোটোখাটো আইটি ট্রেনিং ইনস্টিটিউট এই সবাই করতেছে। আপনি তাদের থেকে আলাদা হবেন কি নতুন নতুন কিছু কথাবার্তা নিয়ে। যেমন আমাদের নতুন রিলস পাবলিশ হয়েছে, দেখলে বুঝতে পারবেন যে অ্যাপেল নিয়ে নাইম স্যার করেছেন, জানি না দেখেছেন কি না, ওটা একটু দেখেন। তারপর হচ্ছে সার্ভিস প্যাকেজেস। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমি কি করব, অ্যাকাউন্ট সেট আপ দিব, অপটিমাইজেশন করব, হ্যাঁ। তারপর হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েশন, মানে কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েশন বলতে কি কবে কবে কোন ডেটে কি পাবলিশ হবে, মানে ক্যালেন্ডারের মধ্যে আমি কন্টেন্ট রেডি করে রাখছি। ফেসবুকে এটা আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। 12 থেকে 20টা পোস্ট প্রত্যেক মাসে করতে হবে। আপনারা যে এজেন্সি দিয়েছেন, ওয়েবসাইট আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, প্রত্যেকটা জায়গায় 10-12টা পোস্ট প্রতি মাসে করতে হবে। আর একটা কাস্টমার এসে যেন বুঝে যে আপনাকে কাজ দেওয়ার আগে যে আপনি কতটুকু আপডেটেড। হ্যাঁ, আপনি মাসে পোস্ট করেছেন 2টা, আর আমি আপনাকে কাজ কী হিসেবে দেবো? কারণ আমার এক্সপেকটেশন থাকবে আমি আপনাকে হায়ার করলে আপনি আমার হয়ে পোস্ট করবেন 20টা, মানে আপনিই করতেছেন 2টা, আমাকে কি পোস্ট করবেন? তারপর হচ্ছে 3 থেকে 5টা রিলস প্রতি মাসে, মান্থলি বেসিসে অ্যানালিটিক্স রিপোর্ট দিতে হবে। এসইও অ্যান্ড ওয়েবসাইট অপটিমাইজেশনের কথা যদি বলি, এসইও অ্যান্ড ওয়েবসাইট অপটিমাইজেশনের মধ্যে পড়তেছে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টাইটেল, মেটা, স্পিড। ঠিক আছে, অন পেজের মধ্যে এই 3টা পড়তেছে। স্পিড অপটিমাইজেশনে কিন্তু মেটা অন পেজ এসইওর মধ্যেই পড়তেছে, যে ডায়াগ্রাম সেট করতে হবে, ইমেজ কম্প্রেস করে দিতে হবে, ওই সব। অফ পেজ এসইওর মধ্যে পড়তেছে ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্টিং। ব্যাকলিঙ্কের মধ্যে ওই যে ফার্স্ট ক্লাসে বলেছিলাম মনে আছে, প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে দিবে কেউ? দিবে না, দিবে গেস্ট পোস্টিং করতে। ওইটাতে মান্থলি র্যাঙ্কিং রিপোর্ট সেটা দিতে হবে। ঠিক আছে, পেড অ্যাডভার্টাইজমেন্ট আমরা কী কী সার্ভিস দেবো? গুগল অ্যাডস, সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস, লিড জেনারেশন, ই কমার্স সেলস, রিটার্গেটিং ক্যাম্পেইনস, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ব্লগ অ্যান্ড ওয়েবসাইট কন্টেন্ট, অ্যাড কপিরাইটিং, প্রোডাক্ট ডিসক্রিপশনস। ক্রিয়েটিভ সার্ভিসের মধ্যে কী দিব? লোগো অ্যান্ড ব্র্যান্ডিং কিট দেবো, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স দেবো, প্রমোশনাল ভিডিও অ্যান্ড এডিটিং দেবো। মার্কেটিং স্ট্র্যাটেজির কথা যদি বলি, হাউ টু গেট ক্লায়েন্টস, এই যে এটি ফেজ 1 অর্গানিক মার্কেটিং। ফেজ 1-এ আপনারা অর্গানিকলিভাবে ফার্স্টে মার্কেটিং করবেন, যে বিল্ড এ প্রফেশনাল ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন পেজ, আর কিচ্ছু না। পোস্ট ডেইলি টিপস, কেস স্টাডিজ, ক্লায়েন্ট রিভিউজ, ডিজাইন স্যাম্পলস। যেহেতু পাবলিশ হবে, আপনি কোনো ক্যাম্পেইনে যান না, অন্ততপক্ষে প্রথম 2 মাস কনস্ট্রাকশনে রাখতে হবে, তারপর যে আপনি ক্যাম্পেইন করেন। শেয়ার ফ্রি ভ্যালু, এসইও টিপস, মার্কেটিং হ্যাকস। আপনার প্রয়োজন নাই তবু আপনি বলেন যে এসইও টিপস হচ্ছে এটা, মার্কেটিং হ্যাকস হচ্ছে এইটা, এগুলো বলেন। জয়েন এন্টারপ্রেনার এসএমই গ্রুপস, বিভিন্ন এন্টারপ্রেনার এসএমই বিভিন্ন থিংস হয় না, অফার ফ্রি কনসালটেশনস। আপনি বলেন আমি ফ্রি কনসালটেশনস করবো, টাকা লাগবে না, ফ্রি কনসালটেশন করব। আপনি যাকে কনসালটেশন করছেন আধা ঘন্টা সে আপনার কথা বকবক শুনতেছে, এর মানে কি তার কাজ দেওয়ার চিন্তা আছে, সে ফ্রি অফ কস্টে শুনতে আসছে। আপনি তাকে বুঝে বলতে পারেন, সে তাকে আপনি পেয়ে গেছেন, 100% পেয়ে গেছেন। এই হচ্ছে কথা। তারপর যাবেন 2 মাস পরে পেইড মার্কেটিংয়ে, রান ফেসবুক অ্যাডস, লিড অ্যাডস টার্গেটিং স্মল বিজনেস owners, run LinkedIn ads targeting entrepreneurs and CEOs, offer free digital audit, convert into paying clients. তারপর হচ্ছে ফেজ 3-তে নেটওয়ার্কিং অ্যান্ড পার্টনারশিপ উইথ ওয়েবসাইট ডেভেলপার্স, পিয়ার ফার্মস। ওয়েবসাইট ডেভেলপারের সাথে পার্টনারে যাবেন, যে তুমি অ্যাজ এ অনেক ভালো ডেভেলপার, ওকে আমার কাজ আসলে তুমি আমাকে এত % দেবে, আমি তোমাকে কাজ দিয়ে দেবো। ক্লায়েন্ট দিব না, আমি তোমাকে কাজ দেবো, তুমি আমাকে কাজ করে দেবো, আমি ক্লায়েন্টকে রেফার করে দেবো বা কাজটা দিয়ে দেবো। পিয়ার ফার্মস আছে, অ্যাড এজেন্সিজ আছে, বিভিন্ন অ্যাড এজেন্সির সাথে কথা বলবেন যে আমার তো ভাই প্রচুর অ্যাড আসে, তো আপনাদের এখানে আমি কনভার্ট করে দেবো। যদি বড় অ্যাড আসে আপনারা করে দিন, আমি কাজ কুলাতে পারি না, অনেক কাজ এরকম। তারপর হচ্ছে অ্যাটেন্ড লোকাল বিজনেস ইভেন্টস, স্পিচ সার্ভিসেস। বিভিন্ন টাইমে কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস ইভেন্টস হয়, বিভিন্ন ধরনের গেট টুগেদার হয়, ঠিক আছে, অনেক কিছু হয়। চাইলে ওইগুলোতে যাবো কেন? ওই যে জিনিসটা ছবি তুলছি করছে, ওই ছবিটা দিয়ে আপনি আপনার মার্কেটিং করে ফেলবেন। মানে কি নিজের ছবি না, মানে ওইটা একটা নিয়েছেন, ওই রিলেটেড কথাবার্তা লিখছেন যে নাও ইট ইজ বিজনেস এভাবে গ্রো করতেছে, ওভাবে গ্রো করতেছে। লাস্টে বলেছে কন্ট্যাক্ট উইথ আস ফর মোর কোয়ারিজ, বলে দিয়েছেন কিন্তু গেল। অপারেশনস অ্যান্ড ওয়ার্কফ্লো, ক্লায়েন্ট অনবাউন্ডিং, ডিসকভারিং কল, আন্ডারস্ট্যান্ড লিডস, প্রপোজাল। মানে এখানে একটা খোলার জন্য যে টার্মস অ্যান্ড রোলস, এখানে যদি বলি ফাউন্ডার অ্যান্ড সিইও থাকে,
তারপর আপনার প্রজেক্ট ম্যানেজার থাকে, কন্টেন্ট রাইটার থাকে, গ্রাফিক ডিজাইনার থাকে, ভিডিও এডিটর থাকে, এসইও স্পেশালিস্ট থাকে, অ্যাড ম্যানেজার থাকে। ফাইন্যান্সিয়াল প্ল্যানের কথা যদি বলি, স্টার্ট আপ কস্ট অ্যাপ্রক্স ব্র্যান্ডিং অ্যান্ড ওয়েবসাইটের ক্ষেত্রে 500 থেকে 1000। ওই যে বললাম 50,000-এর নিচে কোনো ওয়েবসাইট নাই, বিল্ড করতে পারবেন না, ঠিক আছে। 1 লাখ টাকা থেকে সফটওয়্যার প্লাস টুলস প্রতি মাসে 20,000 টাকা যাবে। এটা অনেক পরে, এটা হচ্ছে আপনার একটা স্টেজে চলে যাওয়ার পর। আমার 10 লাখ আসতেছে, 2 লাখ খরচ হবে, এটাই স্বাভাবিক। তখন কি আমরা কষ্ট করে আর কাজ করব? আমি প্রতি মাসে 10,000 টাকা কন্টেন্টের পিছিয়ে খরচ করব, টুলসের ক্ষেত্রে 10,000, কোনো ইস্যুস নেই, আমার কাজ আসতেছে ওরকম। তারপর মান্থলি এই যে দেখেন পার ক্লায়েন্টে 300 থেকে $2,000 লাগবে, কখনো 300 কখনো 2,000 না, মানে $1,000-1,500 হচ্ছে আমরা রিমোট জব হইলে। ওয়ান টাইম প্রজেক্ট, ওয়েবসাইট এসিও $500 থেকে $1,500, ভিডিও অ্যাডস 200 থেকে 500, লোগো ডিজাইন 100 থেকে 3,000। এটা তো পুরো ইসের প্ল্যান। তারপর হচ্ছে গ্রোথ প্ল্যান হচ্ছে যে বিল্ড স্ট্রং কেস স্টাডিজ টেস্টিমোনিয়ালস। এটার কোনো বিকল্প নাই, আপনার টেস্টিমোনিয়াল কেস স্টাডিজ। তারপর হচ্ছে এক্সপ্যান্ড উইথ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস, আপওয়ার্ক, Fiverr, LinkedIn outreach, launch training and workshops for small businesses, eventually scale into 360-degree marketing firm, SEO, PR, branding, influence marketing. So এরকম করে করেন। শুধুমাত্র ডোমেন দিলেন, এই নামটা রাখলে ভালো হবে। এই নামটা কেন রাখলে ভালো হবে এটা আপনার বলতে হবে, যে Elevate Access নামটা ছোট, প্রফেশনাল, সহজে উচ্চারণযোগ্য এবং একই সাথে এজেন্সি প্লাস ট্রেনিং ইনস্টিটিউট দুই দিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। গ্রোথ, উন্নতি, অগ্রগতি, সফলতা, হাইভ। তারপর গ্রোথ হাইভ, এটা নিয়ে বলছে। গ্রোথ হচ্ছে উন্নতি, হাইভ হচ্ছে মৌচাক বা সমষ্টি, অর্থাৎ গ্রোথ হাইভ মানে হলো এমন এক জায়গা যেখানে একসাথে কাজ করে, শেখে এবং সবাই মিলে উন্নতি করা। ট্যাগলাইন, ইয়োর গ্রোথ ইয়োর হাইভ, আওয়ার হাইভ। তারপর ছোট ও সহজে মনে রাখার মতো 8 অক্ষর, ব্র্যান্ডেবল স্টার্ট আপ। মানে কথার কথা যে আপনি যে একটা দিলেন, ওটার রিজনটা কি? আপনি তো এমন দেননি চোখ বন্ধ করে নাম পছন্দ, ওটার পিছনে রিজন থাকতে হবে। এটা শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে না, ক্লায়েন্টের ক্ষেত্রেও। ক্লায়েন্টের কী বুঝে নাম দিলেন? এখন টুইটার দিছে এক্স, ও তো এলন মাস্ক তো কিছু চিন্তা করেই দিছে। এক্স তো কোনো কিছু মিনিং করে এমন না, ওই হয়তো আমরা বুঝতেছি কিছু মিনিং করে না, কিন্তু সে জানে যে হয়তো কিছু না কিছু মিন আছে, ঠিক না? অ্যামাজন দিছে কেন? এটার পিছনে রিজন হচ্ছে অ্যামাজন জঙ্গলের নাম, সবচেয়ে বড় জঙ্গলের নাম অ্যামাজন। ওই থিঙ্ক করে দিচ্ছে এই জঙ্গলে সব আছে, মানে অ্যামাজনের মধ্যে সব আছে, কি নাই অ্যামাজনে, এই থিঙ্ক করে কিন্তু দিছে। ভ্যালি হচ্ছে ই কমার্স ভ্যালি, এটাকে শর্ট করে দিছে ভ্যালি। প্রত্যেকটার কিছুর পিছিয়ে একটা না একটা রিজন থাকে, প্রত্যেকটা মুভির নামের পিছিয়ে একটা রিজন থাকে, আপনাদের ডোমেনের নামের পিছিয়ে একটা রিজন থাকা উচিত, এরকম। তো মানে এটা বলছে ডিপ কেস স্টাডি, মানে ডিপ স্টাডি করতে হবে প্রত্যেকটা থিংস নিয়ে। 6 মাস থেকে পারপাস থাকবে, ওই পারপাসটা যেন আমরা বুঝায় বলতে পারি, যেন আমরা বুঝি। কারণ আপনি ক্লায়েন্টকে বললেন তোমার এই নামের সাথে বা এই নামটা দাও, এটা তো ক্লায়েন্ট তো যে নাম থাকবে ওই নামে, কথার কথা ক্লায়েন্ট বললো যে এটা কেন দেওয়া উচিত, আপনি যেন প্রপারলি বলতে পারেন যে এটা হচ্ছে এটা রিজন, এটাকে এটা এক্সপ্রেস হচ্ছে, এটা দ্বারা এটা অ্যাভয়েড হচ্ছে, এরকম হচ্ছে বিষয়। ক্লিয়ার পারবো? হ্যাঁ এক্স্যাক্টলি, সব বুঝাইতে হবে। আজকের ক্লাসটা এরকম ক্লাস আর নিতে পারবো না কিন্তু, কারণ আমাদের অনেকগুলা টাইম চলে যাবে, ক্লাসগুলো ব্যাচগুলো শেষ করতে হবে। তো আই হোপ সো এটা আপনাদের, আপনারা 6, 7, 8 জনই পারবেন না। আজকে আসেন কেন আমি বুঝতে পারছি, ছজন, কারণ কেন অনেকে প্রেজেন্টেশনের কথা শোনে, প্রেজেন্টেশন আর নেওয়া হবে না বলতে কি, লাস্ট ক্লাসে প্রেজেন্টেশন সবসময় লাগবে না, আপনারা বাসায় প্র্যাকটিস করেন অন্তত পক্ষে। বাসায় আমাদের কাজিন আপন ভাই বোনরা আছে না, ওয়াইফি হাজব্যান্ডরা আছে না, আম্মু বাবারা আছে না, শুনো বক। এখন যদি আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে অ্যাপ্রোচ না হয়ে যদি না বলে যে তোমাকে আমি নিব, বাইরের পার্সন নেবে না। যখন সে বলবে ফ্যামিলি মেম্বার, আমার ছোটো বোন, আমি আমার ছোটো বোনের সাথে করতাম, আমার আপন